আজকে আমরা আলোচনা করবো হচ্ছে রক্ত সম্বন্ধে ডিটেলসে জানবো। রক্ত কি জিনিস, রক্ত কি কাজ করে, রক্ত কি কি নিয়ে গঠিত, এই সমস্ত নিয়ে ডিটেলসে আলোচনা করবো, বা রক্তের কি কি ভাগ হয় সেগুলো নিয়ে ডিটেলসে আলোচনা করবো। প্রথম হচ্ছে রক্ত মানুষের শরীরের কানেকটিভ টিস্যু বলে। কানেকটিভ টিস্যু মানে হচ্ছে আমাদের শরীরের এ মাথা থেকে ও মাথা সারা শরীরের মধ্যে রক্ত চলাচল করে। এটা তুমি মাথা বলো আর পায়ের তালা বলো, পুরো বডির মধ্যে কিন্তু রক্ত চলাচল করে। এই রক্ত নিয়ে পড়াশোনা করাকে বলা হয় সেরেলজি, আর আজকে একটা ছিল হেমাটোলজি, ছিল না একটা হেমাটোলজি। রক্ত নিয়ে পড়াশোনা করাকে সেরেলজি বলতে পারি, আর রক্ত নিয়ে পড়াশোনা করাকে হেমাটোলজি বলতে পারি। আচ্ছা, আরেকটা বলি, রক্তটা কি ধরনের হয়? রক্তটা দেখবে কেটে গেলে রক্ত বেরোয়, সেই রক্তটা দেখলে কেমন মনে হয়? তরল জলের মতন মনে হয়, তাই তো? রক্ত কিন্তু তরল নয়, ভালো করে বুঝতে হবে। রক্ত হচ্ছে, এটাকে বলা হয় কলোডীয় দ্রবণ বলা হয়। যেমন আমরা পদার্থের অবস্থার সময় পড়েছিলাম, তিনটে অবস্থা হয়, তরল, গ্যাসীয়, আর একটা কি কঠিন বলেছিলাম। আরো দুটো ছিল, কলোডীয় বলে একটা ছিল, প্লাজমা বলে একটা ছিল, তাই তো? রক্ত হচ্ছে সেই কলোডীয় একটা দ্রবণ। কলোডীয় দ্রবণ কি জিনিস? কলোডীয় দ্রবণ হচ্ছে যেই দ্রবণটার মধ্যে পুরোপুরি তরল থাকবে না, ওর মধ্যে কিছু দানাদার জিনিস থাকবে। দানাদার জিনিস মানে দেখবি আমরা যখন বাড়িতে চা খাই, চা বানাই, এবার চা বানানোর সময় কি হয়? চায়ের মধ্যে আমরা দুধ দিই, জল দিই, চিনি দিই, চা পাতা দিই। তাহলে দুধ আর জলটা কি তরল হয়ে গেল? চিনি তো তরল না, চিনি তো কঠিন, দানাদার জিনিস। কলোডীয় হচ্ছে সেই জিনিস যাকে আমি যদি একটা কাপড় দিয়ে ছাকা হয় তাহলে তার পুরোপুরি অংশটা নিচে পড়ে যাবে না। একটা জলকে যদি আমি কাপড় দিয়ে ছাকি, একটা জলকে কাপড় দিয়ে ছাকলাম, তাহলে কি হবে? পুরো জলটাই কিন্তু কাপড় ভেদ করে নিচে পড়ে যাবে। কিন্তু কলোডীয় জিনিস হচ্ছে সেই জিনিস আমি যখন কাপড় দিয়ে এটাকে ছেঁকবো তার পুরোপুরি 100% কিন্তু নিচে পড়ে যাবে না, কিছুটা অংশ ওপরে থেকে যাবে। ওই কিছুটা অংশ হচ্ছে সলিড, যা ওই দ্রবণের মধ্যে মিলে রয়েছে, এটা হচ্ছে কলোডীয়। রক্ত হচ্ছে সেই কলোডীয় জিনিস। কেন কলোডীয় বলবো? কারণ রক্তের মধ্যে বিভিন্ন রকম উপাদান দিয়ে রক্তটাকে তৈরি। রক্ত তো প্লেন জল না, রক্তের মধ্যে থাকে তোমার প্লাজমা থাকে, রক্তের মধ্যে থাকে তোমার প্লেটলেট থাকে, রক্তের মধ্যে থাকে আরবিসি থাকে, মানে লোহিত রক্তকণিকা থাকে, রক্তের মধ্যে আমার কি থাকে, শ্বেত রক্তকণিকা থাকে। এই সমস্ত কিছু নিয়েই রক্ত তৈরি। ওই জন্য রক্তটা হচ্ছে কলোডীয় দ্রবণ। আর রক্ত হচ্ছে একটা তরল যোগ কলা, ঠিক আছে? তাহলে রক্ত নিয়ে পড়াশোনা করাকে কি বলেছিলাম? সেরেলজি অথবা হেমাটোলজি। রক্ত এক ধরনের কলোডীয় দ্রবণ, আর রক্ত হচ্ছে এক ধরনের তরল যোগ কলা। এবার চলে আসো রক্তের পিএইচ মাত্রা কত। এটা পরীক্ষায় মাঝে মধ্যেই পরীক্ষায় দেবে, কয়েকদিন আগে পরীক্ষায় দিয়েছি। তোমার যদি পরীক্ষায় প্রশ্ন করে রক্তের পিএইচ মাত্রা কি, এটা একটা নাম্বার। পিএইচ মাত্রা হচ্ছে যখন প্রসম মানে নর্মাল জল যার পিএইচ মাত্রা হচ্ছে 7, যখনই এই 7টা নিচের দিকে নামতে থাকবে, নিচের দিকে নামবে, 6 হলো, 5 হলো, সেটা আম্লিক টাইপের মানে অ্যাসিড টাইপের হয়ে যাবে। যখন 7-এর ওপরের দিকে আস্তে আস্তে উঠবে তখন সেটা ক্ষারীয় হয়ে যাবে। রক্ত একটা ক্ষারধর্মী, কারণ রক্তের পিএইচ মাত্রা হচ্ছে 7.4। মনে রাখবে, পরীক্ষায় মাঝে মধ্যে দেবে রক্ত কি ধর্মী, ক্ষারধর্মী বলতে পারি। কেন ক্ষারধর্মী বলবো? কারণ রক্তের পিএইচ মাত্রা 7-এর বেশি, 7.4, তাই জন্য আমরা রক্তকে ক্ষারধর্মী বলতে পারি, ঠিক আছে? আচ্ছা, এবার আসো রক্ত আমাদের শরীরে কতটুকু থাকে। একটা সুস্থ মানুষের শরীরে রক্ত কতটুকু? আমার সারা শরীরে রক্ত ভর্তি। আমি যে মাথায় বলো, পাই বলো, হাতি বলো, আমি যেখানে যাব রক্তই পাবো। একটা সুস্থ স্বাভাবিক মানুষের, প্রাপ্তবয়স্ক মানুষের রক্ত 5 থেকে 5.5 লিটার থাকা উচিত। কত থাকা উচিত? 5 থেকে 5.5। একটা পুরুষ মানুষ হলে 5.5, আর মহিলা হলে একটু কম। মহিলাদের বুদ্ধিও কম, রক্ত। আচ্ছা, পরেরটা আসে দরকার। তাহলে একজন প্রাপ্তবয়স্ক মানুষের রক্ত কতটুকু থাকা উচিত? 5 থেকে 5.5 লিটার। চলে আসো, মহিলাদের একটু কমই থাকে। এর কারণটা কি জানিস? রক্তের প্রধান উপাদান হচ্ছে হিমোগ্লোবিন ছিল। মহিলাদের রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ একটু কম, যার জন্য রক্তটা বেশি হয় না। ওই জন্য
ওদের রক্তের পরিমাণটা একটু কমে, পুরুষদের তুলনায় একটু কম, ঠিক আছে। তবে গড়ে বলতে পারি 5 থেকে 5.5 লিটার রক্ত একজন প্রাপ্তবয়স্ক মানুষের থাকা। প্রাপ্তবয়স্ক মানুষ কাকে বলে? মোটামুটি তার ওজন প্রায় 70-এর কাছাকাছি হবে, তার হাইট 5 ফুট হবে, এটা প্রাপ্তবয়স্ক মানুষ, ঠিক আছে। চলে আসে পরেরটায়। তাহলে রক্ত পিএইচ মাত্রা 7.4, রক্ত ক্ষারধর্মী, রক্ত নিয়ে পড়াশোনা হচ্ছে সেরোলজি বা হেমাটোলজি, সেরোলজি হেমাটোলজি। রক্তের পরিমাণ 5 থেকে 5.5 লিটার। আচ্ছা, মহিলাদের রক্তে একটু হিমোগ্লোবিন কম থাকে। এবার চলে আসো, এই যে রক্ত, আমার শরীরের একটা প্রধান অংশই হচ্ছে রক্ত। আমার টোটাল শরীরটার মধ্যে রক্ত কন্টিনিউ চলাচল করে। আমি ঘুমাচ্ছি, রক্ত কিন্তু সারা শরীরের মধ্যে চলাচল করছে। আমি কাজ করছি, রক্ত সারা শরীরে চলাচল করছে। যদি রক্ত চলাচল সারা শরীরে কন্টিনিউ না করতো, একটা মানুষ কিন্তু কখনোই বাঁচতে পারতো না। কারণ শরীরের বিভিন্ন রকম কাজ যা রক্তের মাধ্যমে হয়। যেমন আমি কিছু খেলাম, সেই খাবারটাকে শ্বসন করতে হবে, তার থেকে তো শক্তি উৎপাদন করতে হবে, কোষে নিয়ে যেতে হবে, সেটা কে নিয়ে যাবে? রক্ত ওই খাদ্য উপাদানটাকে কোষ পর্যন্ত নিয়ে যাবে। বা আমরা যখন নিঃশ্বাস প্রশ্বাস নিই, যখন আমরা প্রশ্বাস নিই আর নিঃশ্বাস ছাড়ি, প্রশ্বাস নেওয়ার সময় যে অক্সিজেন নিই, সেই অক্সিজেন তো নাক দিয়ে নিলাম, সেটা গিয়ে আমার ফুসফুসের মধ্যে জমা হবে। সেই ফুসফুস থেকে ওই অক্সিজেনটাকে সারা শরীরে তো ছড়াতে হবে, কোষ অবধি তো নিয়ে যেতে হবে, ওইটা ওই রক্ত করে, ঠিক আছে। বা কোষের মধ্যে শ্বসন প্রক্রিয়ার পরে যে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হলো, মনে করো এই পায়ের এই বুড়ো আঙুলের এইখানটায় একটা কোষ আছে, যেই কোষের মধ্যে একটা কিছুটা কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়েছে। এবার এই বুড়ো আঙুল দিয়ে তো ওটা বেরোবে না বাইরে, কার্বন ডাই অক্সাইড তো বাইরে বের করতে হবে। এবার এখান থেকে টেনে ওটাকে আমাকে আনতে হবে, তো ওই বহন কাজটা কে করবে? আমাদের রক্ত করবে, ঠিক আছে। আচ্ছা, আরেকটা জিনিস বলি, তাহলে রক্ত থাকে হচ্ছে আমাদের শরীরে 5 থেকে 5.5 লিটার। এই যে শরীরের রক্ত, এই রক্তটা কোথা থেকে আসে, রক্তটার উৎপত্তি কোথায়? মনে রাখবা, নর্মালি আমরা জানি পরীক্ষায় এটা দেবে যে রক্তের উৎপত্তি কোথায়? বোন ম্যারো, লাল অস্থি মজ্জা। অস্থি মজ্জা কি জিনিস জানো? বিয়ে বাড়ি তো যাও, হাসির মাংস তো খাও, হাসির মাংস খাওয়ার সময় হাড় ধরে একটা ফুট করে টানলো না, মুখে নিয়ে ভেতর দিকে একটা শ্বাস মতন বেরিয়ে আসে, জালি জালি মতন, লাল লাল মতন, ওইটাই হচ্ছে বললাম, ওইটাকে বলা হচ্ছে লাল অস্থি মজ্জা। সাধারণ মানুষের রক্ত ওখান থেকেই সৃষ্টি হয়, একটু ব্যতিক্রম আছে। সেই ব্যতিক্রমটা কি? ব্যতিক্রমটা হচ্ছে, দেখবা যেগুলো ভ্রূণ, যারা ভ্রূণ মানে এখনো বাচ্চার জন্ম হয়নি, মায়ের পেটে আছে ভ্রূণ অবস্থায়, এবার ভ্রূণ অবস্থায় সেই বাচ্চাটাকেও তো রক্ত আছে। ভ্রূণ অবস্থায় সেই বাচ্চাটা রক্তের উৎপত্তি হচ্ছে কি তোমার লিভার থেকে। যদি বলে ভ্রূণের রক্তের উৎপত্তি স্থল কোথায়? লিভার। আর যখনই বাচ্চা জন্ম হয়ে গেল, একজন কি বলবো প্রাপ্তবয়স্ক মানুষের, সেই প্রাপ্তবয়স্ক মানুষকার রক্তের উৎপত্তি কোথায়? লাল অস্থি মজ্জা। বোঝা গেল? আচ্ছা, আরেকটা বলি, তাহলে রক্ত আমাদের সৃষ্টি হলো লাল অস্থি মজ্জায়, আর ভ্রূণ থাকা অবস্থায় সেটা হলো কোথায়? লিভারের মধ্যে। তাহলে রক্ত আমাদের উৎপত্তি হলো। এবার রক্তের তো কিছু সময়সীমা থাকে, আমরা এর আগে পড়েছিলাম, তাই তো? রক্তের উৎপত্তি স্থল হচ্ছে লাল অস্থি মজ্জা, আর রক্তের লাস্ট যেখানে গিয়ে ধ্বংস হয়ে যায়, শেষ হয়ে যায়, তার সমাধিস্থল সেইটা হচ্ছে প্লীহা। কি হয়? প্লীহা, ঠিক আছে। তাহলে রক্তের কবরস্থান কাকে বলতে পারি? প্লীহাকে। রক্তের উৎপত্তি কোথায় বলতে পারি? লাল অস্থি মজ্জা। ক্লিয়ার হয়ে গেল? রক্ত আমাদের শরীরেই উৎপত্তি হয়, আবার রক্ত আমাদের শরীরেই ধ্বংস হয়ে যায়, এটা কন্টিনিউ চলে, এই প্রসেসটা কন্টিনিউ চলে। পরেরটা চলে আসো, তাহলে রক্ত শেষ কোথায় গিয়ে সমাধি হয়? প্লীহায়। রক্ত উৎপত্তি হয় কোথায়? লাল অস্থি মজ্জা। এরপরে চলে আসো, রক্তের মধ্যে আরেকটা সমস্যা আছে, যেটা এখন পাবলিকের খুব দেখা যায়, কোলেস্টেরল। বলে না রক্তের মধ্যে বলে কোলেস্টেরল বেড়ে গেছে। মনে রাখবে, একজন প্রাপ্তবয়স্ক মানুষের রক্তে 200 গ্রাম পার ডেসিলিটার কোলেস্টেরল থাকা উচিত। তার বেশি হয়ে গেলে তার কপালে অশেষ দুঃখ আছে। কোলেস্টেরল কমে গেলে কোনো অসুবিধা, কি অসুবিধা? কোলেস্টেরল বেড়ে গেলেই সমস্যা। একজন সুস্থ মানুষের রক্তে 200 গ্রাম পার ডেসিলিটার কোলেস্টেরল থাকা উচিত, ঠিক আছে।
কোলেস্ট্রল হচ্ছে, দেখবা আমরা ওই যে বাদাম খাই, একটু বেশি করে বাটার খেয়ে নিলাম, এর বেশি করে বাদাম কাজু বাদাম খেয়ে নিলাম, যাতে ফ্যাট ফ্যাট যেটা বলে না, তৈলাক্ত জাতীয় জিনিস, চিপচিপা টাইপের, ওইটাই হচ্ছে কোলেস্ট্রল। যদি রক্তের মধ্যে এর পরিমাণটা বেড়ে যায় তাহলে কি হবে, রক্তের চলাচল করে, তাই তো, কোলেস্ট্রল পরিমাণ বেশি বেড়ে গেল, চিপচিপা বেশি হয়ে গেল, রক্তটা ঠিকঠাক মতো চলাচল করতে পারছে না, যে কোনো মুহূর্তে হার্ট অ্যাটাক হবে। কোলেস্ট্রল লেভেল বেড়ে গেলে যে কোনো মুহূর্তে হার্ট অ্যাটাক হবে, ঠিক আছে। আচ্ছা, কোলেস্ট্রলের পরিমাণ কত? 200 গ্রাম পার ডেসিলিটার থাকা উচিত একটা প্রাপ্তবয়স্ক মানুষের। এরপরে চলে আসো হিমোগ্লোবিন, রক্তের একটা প্রধান উপাদান হিমোগ্লোবিন। এই হিমোগ্লোবিনের জন্য আমাদের রক্ত লাল হয়, তাই তো। আর বলেছিলাম হিমোগ্লোবিন একটা, হিমোসায়ানিন একটা। হিমোগ্লোবিন লৌহ গঠিত, হিমোসায়ানিন তাম্র গঠিত। মানুষের রক্তের মধ্যে হিমোগ্লোবিন থাকে, যার কারণে আমরা বলতে পারি মানুষের রক্ত লাল হয়। তারপরে তোমার চিংড়ির রক্তে হিমোসায়ানিন থাকে। হ্যাঁ, মনে রাখবা হিমোগ্লোবিন হচ্ছে যেটা আয়রন গঠিত, লৌহ গঠিত। লোহার কালার কি হয়? লাল হয়, মানুষের রক্তের কালার লাল হয়। আচ্ছা, হিমোগ্লোবিন একজন প্রাপ্তবয়স্ক মানুষের, যদি পুরুষ মানুষ হয় মেল, তার 14 গ্রাম পার ডেসিলিটার থাকা উচিত। আর হিমোসায়ানিন একজন মহিলা, হিমোগ্লোবিন একজন মহিলার 13 গ্রাম পার ডেসিলিটার থাকা উচিত। বুঝা গেল? তাহলে হিমোগ্লোবিন একজন প্রাপ্তবয়স্ক পুরুষের 14 গ্রাম পার ডেসিলিটার থাকা উচিত। হিমোগ্লোবিন একজন প্রাপ্তবয়স্ক মহিলা 13 গ্রাম পার ডেসিলিটার থাকা উচিত। মহিলাদের হিমোগ্লোবিন পরিমাণ আগে একবার বলেছিলাম কম থাকে, তাই তো। হ্যাঁ, আর হিমোগ্লোবিন কি গঠিত? লোহা দিয়ে তৈরি। ছেলেদের শরীর একটু শক্তপুক্ত হয়, মেয়েদের শরীর কি হয়? দুর্বল হয়, কারণ লোহাই তো নেই, দুর্বল তো হবেই। এক ঘুষি মারলে 36 হাত দূরে গিয়ে পড়বে, ঠিক আছে। তাহলে হিমোগ্লোবিন রক্তের প্রধান উপাদান। হিমোগ্লোবিন বললাম কি গঠিত? লৌহ গঠিত, তাই তো। হিমোগ্লোবিন একজন প্রাপ্তবয়স্ক পুরুষের কতটুকু থাকা উচিত? 14 গ্রাম পার ডেসিলিটার। মহিলাদের থাকা উচিত 13 গ্রাম পার ডেসিলিটার। চলে আসো পরেরটায়। এরপরে হচ্ছে রক্ত সঞ্চালন পদ্ধতি। রক্ত সম্বন্ধে আমরা এতক্ষণ আলোচনা করলাম, রক্ত কি নিয়ে তৈরি, রক্তের মধ্যে কি কি থাকে, এইসব। এবার হচ্ছে রক্ত সঞ্চালন পদ্ধতি, যে রক্তটা আমাদের শরীরের সারা শরীরে যাচ্ছে, 120 স্পিডে 80 স্পিডে ফিরে আসে, এই যে রক্ত চলাচল করছে, এই রক্ত চলাচল, এই সঞ্চালন পদ্ধতিটা প্রথম কে করেছিল? উইলিয়াম হার্ভে। রক্ত সঞ্চালন পদ্ধতি আবিষ্কার করেছিল কে? উইলিয়াম হার্ভে। আচ্ছা বলি, রক্তের কাজ, একটু আগে আমরা কাজ কিছুটা আলোচনা করেছিলাম, যে রক্ত কি কাজ করে, রক্ত কি কি কাজ করে বলি। প্রথম হচ্ছে শরীরের তাপমাত্রাটাকে নিয়ন্ত্রণ করে রক্ত। আমাদের শরীরে দেবা হাত দেবা, দেখো গরম, একজন মানুষ মারা গেছে, তার শরীরে হাত দেবা, দেখো ঠান্ডা গেছে, ঠান্ডা গেছে না? আর আমাদের শরীরটা গরম, কারণ হচ্ছে রক্ত কন্টিনিউ আমাদের শরীরের মধ্যে চলাচল করছে। আর যে কোনো চলমান জিনিসের একটু কি হয়, উষ্ণতা গরমই হয়, এবং এই রক্তটাই কন্টিনিউ শরীরের মধ্যে চলছে বলে শরীরের তাপমাত্রাটাকেও কন্ট্রোল করতে পেরেছে বা বজায় রাখতে পেরেছে, ঠিক আছে। আচ্ছা, আরেকটা বলি, খাদ্যবস্তু পরিবহন। একটু আগে বললাম আমরা খেলাম কিছু খাবার, সেই খাবারটাকে ভেঙে তার মধ্যে থেকে শক্তির দরকার উৎপাদন করতে হবে। শক্তিটা কোথায় হবে? কোষের মধ্যে গিয়ে শক্তি উৎপন্ন হবে। তাহলে আমি খেলাম, সেই খাবারটাকে কোষ অবধি পৌঁছাতে হবে। রক্ত দায়িত্ব করে সেই খাবারের অংশটাকে কোষ অবধি পৌঁছে দেয়, যাতে ওইখানে গিয়ে সেই খাবারটার থেকে একটা শক্তির উৎপাদন হয় এবং সেই শক্তিটাকে আমরা কাজে লাগিয়ে বিভিন্ন কাজ করতে পারি, ঠিক আছে। আরেকটা কাজ হচ্ছে শ্বাস বায়ু পরিবহন। একটু আগে বললাম অক্সিজেন কোষ অবধি নিয়ে যায়, আর কোষ থেকে কার্বন ডাইঅক্সাইড আবার নাক দিয়ে বের করে, তাই তো। এই যে অক্সিজেনটা কোষ অবধি পৌঁছাতে হবে, আবার ওখান থেকে কার্বন ডাইঅক্সাইডটা কোষ থেকে আবার নিয়ে আসতে হবে, এই কাজটা পরিবহনের কাজ করে হচ্ছে আমাদের রক্ত, ঠিক আছে। আচ্ছা, আরেকটা হচ্ছে দূষিত পদার্থের অপসারণ। যখন কোষের মধ্যে বিভিন্ন রকম কার্যকলাপ হয়, কিছু দূষিত জিনিস তো তৈরি হয়, এই দূষিত জিনিসগুলো তো বাইরে আনতে হবে। তাহলে বাইরে আনার জন্য মনে করো এইখানের একটা কোষের মধ্যে একটা দূষিত পদার্থ সৃষ্টি হয়েছে, তাহলে এটা তো নীতি বের করতে পারবো না বাইরে, আমাকে একটা নির্দিষ্ট জায়গায় নিতে হবে। এই দূষিত পদার্থগুলো পরিবহন করে হচ্ছে ওই রক্ত, ঠিক আছে। আরেকটা হচ্ছে জলের সমতা বজায় রাখে। শরীরের মধ্যে জলের সমতাও রক্ত বজায় রাখে।
কলা কোষের পুষ্টি সরবরাহ করে রক্ত, আরেকটা হচ্ছে অ্যালার্জি প্রতিরোধ করে রক্ত। শরীরে অ্যালার্জি হয় না, এই অ্যালার্জিও কিন্তু রক্ত প্রতিরোধ করে। তাহলে বলতে পারি রক্তের কাজ কি? শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করলো, রক্তের কাজ খাদ্যবস্তু পরিবহন করলো, রক্তের কাজ শ্বাস বায়ু পরিবহন করলো, রক্তের কাজ দূষিত পদার্থের অপসারণে সাহায্য করে, রক্তের কাজ দেহে জলের সমতা বজায় রাখতে পারি, রক্তের কাজ কলা কোষে পুষ্টির সরবরাহ করতে পারি, আর রক্তের কাজ হচ্ছে অ্যালার্জিটাকে প্রতিরোধ করতে। বোঝা গেল? তাহলে রক্ত সম্বন্ধে নর্মাল বেসিক আমরা একটা আইডিয়া নিলাম। এইবার রক্তের উপাদানগুলো করব। রক্তের উপাদান, রক্ত কি কি নিয়ে তৈরি আমরা বললাম। রক্তের উৎপত্তি বললাম, রক্তের ধ্বংস বললাম, রক্তের পিএইচ মাত্রা বললাম, রক্তের বিভিন্ন রকম কাজ করলাম। এইবার রক্ত কি কি জিনিস নিয়ে তৈরি মনে রাখবা। রক্ত সাধারণত দুটো জিনিস নিয়ে তৈরি। এক নম্বর হচ্ছে প্লাজমা বা রক্ত রস, দু নম্বর হচ্ছে রক্ত কণিকা। একটা হচ্ছে রক্ত রস, একটা হচ্ছে রক্ত কণিকা। মনে রাখবা আমাদের শরীরে যে রক্তটা আছে, এই রক্তটার 55 থেকে 60% হচ্ছে রক্ত রস। 55 থেকে 60% কি রক্ত রস, আর বাকি 40% হচ্ছে রক্ত কণিকা। রক্ত রসই বেশি থাকে, রক্ত কণিকা কম থাকে। আচ্ছা বলি, রক্ত রসের মধ্যে প্রোটিন জাতীয় কিছু কি বল উপাদান থাকে, যেমন অ্যালবুমিন, গ্লোবিউলিন, ফাইব্রিনোজেন, প্রোথ্রম্বিন, এগুলো প্রোটিন ঘটিত। এছাড়া আরও উপাদান থাকে। এই প্রোটিন ঘটিত 4টি উপাদান কেন বললাম, এর কারণ আছে। রক্তরস বললাম 55 থেকে 60% হয়, এবং রক্তরসটাই রক্তের মধ্যে বেশি থাকে। আচ্ছা, রক্তরসের মধ্যে প্রোটিন হচ্ছে কি, প্রোটিন জাতীয় উপাদান হচ্ছে অ্যালবুমিন, গ্লোবিউলিন, ফাইব্রিনোজেন আর প্রোথ্রম্বিন। আচ্ছা, এই যে ফাইব্রিনোজেনটা আছে, ভালো করে বুঝলাম, এটা রক্তরসের মধ্যে ফাইব্রিনোজেন। ফাইব্রিনোজেন থাকার কারণে রক্ত কি বলবো গাঢ় টাইপের হয়। রক্ত কিন্তু জলের মতন পাতলা নয়, ভালো করে দেখবা, রক্ত কিন্তু গাঢ় টাইপের। এই গাঢ় টাইপের থাকার কারণ হচ্ছে ফাইব্রিনোজেনের উপস্থিতির জন্য রক্তটা গাঢ় টাইপের। ঠিক আছে? আর এই ফাইব্রিনোজেনটাকে যদি আমরা বের করে নিই রক্ত থেকে, রক্ত হলুদ রঙের পাতলা একটা জলের মতো হয়ে যাবে। যদি আমরা ফাইব্রিনোজেনটাকে বের করে নিই, রক্ত কি হবে, হলদে টাইপের হয়ে যাবে আর পাতলা জলের মতো হয়ে যাবে। এই যে হলদে টাইপের পাতলা জলের মতন হলো, এইটাকে বলা হয় সিরাম। বুঝতে পারবে? সিরাম। বিভিন্ন রোগ নির্ণয়ের জন্য ডাক্তাররা সিরাম টেস্ট করে, সিরামটাকে পরীক্ষা করে। এই সিরামটা ওই ফাইব্রিনোজেন বের করে নিলে পরেই রক্তটা কি হবে, হলদে টাইপের পাতলা হয়ে যাবে। এটাকেই বলবো আমরা সিরাম। ঠিক আছে? আর রক্তটাকে গাঢ় করতে সাহায্য করে এই ফাইব্রিনোজেন। বোঝা গেল? ফাইব্রিনোজেন কোথায় থাকে? রক্ত রসের মধ্যে। ক্লিয়ার? এবার আসো পরেরটা, রক্ত কণিকা। রক্ত কণিকা আবার 3টে জিনিস নিয়ে আমরা বলতে পারি গঠিত। এক নম্বর হচ্ছে আরবিসি, এক নম্বর হচ্ছে ডব্লিউবিসি, এক নম্বর হচ্ছে প্লেটলেট। আরবিসি হচ্ছে লোহিত রক্ত কণিকা, ডব্লিউবিসি হচ্ছে শ্বেত রক্ত কণিকা, আর হচ্ছে প্লেটলেট অনুচক্রিকা। আচ্ছা, প্রথমে আরবিসি। আরবিসি হচ্ছে এটার এরিথ্রোসাইট বলে। এরিথ্রোসাইট, আরবিসির আরেক নাম হচ্ছে এরিথ্রোসাইট। বই পড়লে দেখবা এরিথ্রোসাইট লেখা আছে পাশে। এই এরিথ্রোসাইট বা আরবিসিটা একজন প্রাপ্তবয়স্ক লোকের 50 লক্ষ থাকা উচিত রক্তের মধ্যে। রক্তের 50 লক্ষ থাকা উচিত একজন প্রাপ্তবয়স্ক মানুষের। ঠিক আছে? আর এই যে ডব্লিউবিসি, এটাকে বলা হয় লিউকোসাইট। এই লিউকোসাইট 10,000 থাকা উচিত। আর ওই যে আমাদের প্লেটলেট, যেটাকে আমরা বলবো অনুচক্রিকা, থ্রম্বোসাইট, এইটা থাকা উচিত মাত্র 2 লক্ষ, 2 থেকে 2.5 লক্ষ। 2 লক্ষের কম নেমে গেলেই বিপদ। 2 থেকে 2 লক্ষের যদি কম নেমে যায় তাহলেই বিপদ। তাহলে আমাদের রক্ত কণিকার মধ্যে আমরা 3টে জিনিস পেলাম। একটা হচ্ছে লোহিত রক্ত কণিকা, একটা হচ্ছে শ্বেত রক্ত কণিকা, একটা হচ্ছে অনুচক্রিকা। লোহিত রক্ত কণিকা বা আরবিসি হচ্ছে এরিথ্রোসাইট, যার পরিমাণ থাকা উচিত 50 লক্ষ। আচ্ছা, ডব্লিউবিসি বা হচ্ছে শ্বেত রক্ত কণিকা, যেটাকে বলবো আমরা লিউকোসাইট, এর পরিমাণ থাকা উচিত 10,000। আরেকটা হচ্ছে প্লেটলেট বা অনুচক্রিকা, এর পরিমাণ থাকা উচিত কত, 2 লক্ষ। ঠিক আছে? এগুলো নির্দিষ্ট মাপ, এর কম বেশি হয়ে গেলেই মনে করতে হবে শরীর খারাপ শুরু হয়ে গেছে। ঠিক আছে? আচ্ছা, আরবিসি
যে রক্তকণিকা যে আরবিসি লোহিত রক্তকণিকা 20 দিন। লোহিত রক্তকণিকার আয়ু কত? 120 দিন। আচ্ছা, আর যেটা হচ্ছে শ্বেত রক্তকণিকা এর আয়ু হচ্ছে 15 দিন। আর যেটা হচ্ছে আমাদের অনুচক্রিকা এটা 3 থেকে 7 দিন। 3 দিনই বলে, 3 থেকে 7 দিন এর আয়ু, এর বেশি এরা বাঁচে না। তাহলে আমাদের রক্তের উপাদান আমরা দুই রকম বলতে পারি, একটা হচ্ছে রক্ত রস, একটা হচ্ছে রক্ত কণিকা। রক্ত রস 55 থেকে 60%, বাকি 40% হচ্ছে রক্ত কণিকা। আচ্ছা, রক্তটাকে গাঢ় করে গিয়ে ফাইব্রিনোজেন বের করে নিলে পরে কি হয়? সিরাম। এইটাই আমাদের রক্ত বিভিন্ন রকম রোগ টেস্ট করার জন্য ব্যবহার করে। আচ্ছা, রক্ত কণিকার মধ্যে 3টে জিনিস থাকে, এক হচ্ছে আরবিসি, এক হচ্ছে ডব্লিউবিসি, এক হচ্ছে প্লেটলেট। আচ্ছা, আরবিসি হচ্ছে তোমার এরিথ্রোসাইট কত পার্সেন্ট, কত লক্ষ? 50 লক্ষ। ডব্লিউবিসি বা লিউকোসাইট 10,000। আচ্ছা, থ্রম্বোসাইট হচ্ছে 2 লক্ষ থেকে 2.5 লক্ষ। ঠিক আছে। আচ্ছা, আরেকটা জিনিস বলে দিই, এই যে রক্তকণিকার 3টে জিনিস বললাম, ডব্লিউবিসি, আরবিসি আর প্লেটলেট, এই 3টের মধ্যে এই যে ডব্লিউবিসি শ্বেত রক্তকণিকা 10,000 বললাম, তাই তো? এই শ্বেত রক্তকণিকায় শরীরের সমস্ত রোগ জীবাণু ধ্বংস করে। শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা, রোগ জীবাণুকে ধ্বংস করা, এটা কিন্তু এই ডব্লিউবিসি করে। এটা আমরা আলোচনা করবো, খানিক বাদে আলোচনা করবো। সেটা হচ্ছে কি ডব্লিউবিসি করে। আচ্ছা, আরেকটা সমস্যাও আছে, এই ডব্লিউবিসির পরিমাণ যদি বেড়ে যায় সেটাকে বলবো আমরা ব্লাড ক্যান্সার। ঠিক আছে, এই ডব্লিউবিসি যদি মাত্রাধিক বেড়ে যায় সেটাকে বলবো আমরা ব্লাড ক্যান্সার। ঠিক আছে। এই দেখো, আরবিসি মানে লোহিত রক্তকণিকা যদি সংখ্যাটা কমে যায়, লোহিত রক্তকণিকার সংখ্যা যদি কমে যায়, সেটা হচ্ছে আমাদের কি বলবো? রক্ত অল্পতা বলে না, অ্যানিমিয়া রোগ, রক্ত অল্পতা, রক্তের পরিমাণ কমে গেছে, রক্ত পাতলা হয়ে গেছে, এটা হচ্ছে আরবিসি কমে গেল। এবার ডব্লিউবিসি শ্বেত রক্তকণিকার সংখ্যা উল্টো বেড়ে গেল, সেটাকে বলবো ব্লাড ক্যান্সার, লিউকোমিয়া বলে। ঠিক আছে। আচ্ছা, এইবার আর 3টে জিনিস আলোচনা করবো, সেটা হচ্ছে আমরা রক্তকণিকার আরবিসি পেলাম, ডব্লিউবিসি পেলাম, প্লেটলেট। এবার আরবিসি কি জিনিস, ডব্লিউবিসি কি জিনিস, ডিটেইলসে আলোচনা করব। প্রথমে আসো আরবিসি। আরবিসি হচ্ছে লোহিত রক্তকণিকা, যেটাকে আমরা এরিথ্রোসাইট বললাম একটু আগে। মনে রাখবা, আরবিসিটা গোলাকার হয়, মাঝখানটা চ্যাপ্টা। ওই যে অবতল লেন্স পড়েছিলাম না, উত্তর লেন্সের উল্টো, মাঝখানটা চ্যাপ্টা, দুই সাইডটা মোটা, এটা হচ্ছে সেই রকম টাইপ। ঠিক আছে। আচ্ছা, আরেকটা যদি বলে দিই, এই আরবিসি হাইট বাড়ার সঙ্গে সঙ্গে আরবিসির সংখ্যা ওর ক্ষমতাটা আস্তে আস্তে হ্রাস পায়। আরবিসিটা সাইজটা বড় হয়ে যায়, ওর ক্ষমতাটা কমে। এবার উঁচুতে গেলে পরে যে অক্সিজেন নিতে প্রবলেম হয়, ততটা ইম্পর্টেন্ট না, বাদ দাও, পরেটা চলে আসে। লাইসোজোম থাকে না আরবিসিতে, কি থাকে না? লাইসোজোম থাকে না। ঠিক আছে। লাইসোজোম কি জিনিস বলো? লাইসোজোম হচ্ছে এটা রাক্ষসের মতন কাজ করে, রাক্ষস। ওই যে বলেছিলাম রক্তের মধ্যে যেমন তোমার প্লেটলেট কতদিন বাঁচে? অনুচক্রিকা 3 থেকে 7 দিন। তাহলে 3 থেকে 7 দিন পরে যখন ওই অনুচক্রিকাটা মরে গেল, তাহলে সেটা কি হবে? রক্তের মধ্যে ঘুরে বেড়াবে? মরা দেহটা, বডিটা ঘুরবে না। এই যে লাইসোজোম, এই লাইসোজোম ওই মরা অনুচক্রিকাটাকে খেলে, বুঝতে পারলাম? আর আরবিসির মধ্যে এই লাইসোজোম থাকে না, যার কারণে আরবিসি যখন মারা যায় 120 দিন পরে, তখন ওকে কেউ খেতে পারে। তো কি করবে? ওই যে আমাদের প্লিহা বলেছিলাম কবরস্থান, ওই কবরস্থানে গিয়ে জমা হবে, ওখানে গিয়ে ধ্বংস হবে। বুঝতে পারলা? লাইসোজোমের কাজ হচ্ছে এই। আরেকটা হচ্ছে নিউক্লিয়াস থাকে না, আরবিসির মধ্যে কোনো নিউক্লিয়াস থাকে না। নিউক্লিয়াস হচ্ছে কি? নিউক্লিয়াস হচ্ছে ওই যার মধ্যে ডিএনএ আর আরএনএ থাকে, সেই নিউক্লিয়াস বিহীন রক্তকণিকা যদি কখনো প্রশ্ন আসে, কি বলবো? লোহিত রক্তকণিকা। ঠিক আছে। আচ্ছা, এরপরে হচ্ছে কি বলবো, আরবিসির সংখ্যা যদি কমে যায় তাহলে আমাদের শরীরে কি হবে? রক্তাল্পতা বা অ্যানিমিয়া হয়ে যাবে। আচ্ছা, আরেকটা বলি, আরবিসি যদি সঠিক পরিমাণে কমে যদি যায়, কমে গেলে কি হবে? আমাদের রক্তাল্পতা বা অ্যানিমিয়া বলতে পারি। এবার যদি আরবিসি নর্মাল থাকে, সুস্থ অবস্থায় থাকে, সঠিক মাপে থাকে 50 লক্ষ, তাহলে কি হবে? এই আরবিসি শরীরটাকে চনমনে করে দেয়, কাজ করার যে ইচ্ছে। অনেকেই দেখবা নর্মাল অবস্থায় ঝিমিয়ে পড়ে রয়েছে, শরীর সুস্থ, মোটা সোটা মানুষ, উঁচু লম্বা মানুষ, খাওয়া দাওয়া সব ঠিক, কিন্তু
কাজ করার প্রতি তার এনার্জি, দুটা মনে করবো তার শরীরে লোহিত রক্তগুলি একটু ঘাটতি আছে, কারণ লোহিত রক্তগুলি যদি ঠিকঠাক থাকে তাহলে কাজের একটা আলাদা এনার্জি তৈরি, ঠিক আছে? হ্যাঁ আচ্ছা বলছি, আচ্ছা তাহলে রক্তকণিকার মধ্যে কি বললাম, আরবিসি বললাম, আরবিসির মধ্যে লাইসোজোম থাকে না, আরবিসি নিউক্লিয়াস থাকে না। আচ্ছা আরবিসি একজন সুস্থ মানুষের থাকা উচিত কত? 50 লক্ষ, মহিলাদের 45 লক্ষ। আরবিসির আয়ু কতদিন? 120 দিন। আরবিসির আর তেমন কোনো কাজ নেই। চলে আসে ডব্লিউবিসি, এইটা খুব ইম্পর্টেন্ট জিনিস। ডব্লিউবিসি মানে শ্বেত রক্তকণিকার কোনো নির্দিষ্ট আকার থাকে না, কোনো আকার থাকে না। আরেকটা জিনিস বলি, এই শ্বেত রক্তকণিকার রং সাদা হয়, আর ওই যে আরবিসি লোহিত রক্তকণিকা ওর রং লাল, কারণ ওর মধ্যে সেই হিমোগ্লোবিনটা থাকে, আয়রনটা থাকে, ওই জন্য কালারটা লাল। আর এর কোনো কালার হয় না, এবং এর কি বলবো কোনো নির্দিষ্ট আকার হয়, কোনোটা লম্বা হয়, কোনোটা চ্যাপ্টা হয়, কোনোটা গোলাকার হয়, এর কোনো নির্দিষ্ট আকার হয়। আচ্ছা এই শ্বেত রক্তকণিকার নিউক্লিয়াস আছে। আচ্ছা শ্বেত রক্তকণিকার প্রধান কাজই হচ্ছে শরীরের মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলা। শ্বেত রক্তকণিকা কতটুকু থাকা উচিত? 1010 থাকা উচিত। শ্বেত রক্তকণিকার আয়ু কতদিন? 15 দিন। আচ্ছা শ্বেত রক্তকণিকার মধ্যে 5 রকমের কণিকা থাকে। শ্বেত রক্তকণিকার মধ্যে আবার 5 রকমের কণিকা থাকে। সেই 5 রকমের কণিকা হচ্ছে নিউট্রোফিল, ইউসিনোফিল, বেসোফিল, মনোসাইট আর লিম্ফোসাইট। 5টা হচ্ছে নিউট্রোফিল, ইউসিনোফিল, বেসোফিল, মনোসাইট আর লিম্ফোসাইট। আচ্ছা আমরা ওই প্রথমে একবার বলেছিলাম যে রক্ত আমাদের এলার্জি প্রতিরোধ করতে সাহায্য করে। এই যে 5টা উপাদানের মধ্যে ইউসিনোফিল বলে একটা আছে, এই ইউসিনোফিলটাই হচ্ছে অ্যালার্জিকে প্রতিরোধ, ঠিক আছে? আচ্ছা আরেকটা জিনিস বলি, 5টা উপাদান 5টা কণিকা বললাম, নিউট্রোফিল, ইউসিনোফিল, বেসোফিল, মনোসাইট আর লিম্ফোসাইট। বুঝা গেল? আচ্ছা এই 5টার মধ্যে এই যে লাস্টে দুটো নাম বললাম মনোসাইট আর লিম্ফোসাইট, এই দুটোই শরীরের প্রধানত রোগ জীবাণু ধ্বংসের কাজ এরা দুজনই করে। যে 5টা কণিকার মধ্যে লাস্ট দুটো বললাম মনোসাইট আর লিম্ফোসাইট, এরাই কিন্তু শরীরের প্রধানত রোগ জীবাণু ধ্বংসের কাজটা করে, ঠিক আছে? কিভাবে করে বলে আমরা এর আগে একবার বলেছিলাম রক্তের সময় অ্যান্টিবডি, রক্তের মধ্যে অ্যান্টিবডি থাকে, তাই তো? আচ্ছা অ্যান্টিবডির কি কাজ? অ্যান্টিবডি হচ্ছে একটা কি বলবো সিকিউরিটি মতো, বিভিন্ন কারখানায় সিকিউরিটি থাকে, বাড়িতে সিকিউরিটি থাকে। সিকিউরিটির কি কাজ? অপ্রয়োজনীয় কোনো লোক ঢুকে বললেই ওই লোক কি খবর দিবে? ওই অ্যান্টিবডি ওই সিকিউরিটির মতন কাজ করে। ধরো আমার এখানটা কেটে গেল বা এখান থেকে একটা রোগ জীবাণু ঢুকে গেল, তখন ওই অ্যান্টিবডি প্রথমে এটাকে শনাক্ত করে যে এই যেটা অপ্রয়োজনীয় জিনিস ঢুকে গেছে, রোগ জীবাণু ঢুকে গেছে, এবার ওটাকে ধ্বংস করতে হবে। ধ্বংস করার জন্য আসবে লিম্ফোসাইট। লিম্ফোসাইট ওই রোগ জীবাণুটাকে ধরে মেরে ফেলার পর ওই যে ওর মরা দেহটা, ওটাকে তো বিনষ্ট করতে হবে, ওইটাকে খেয়ে ফেলবে হচ্ছে এই মনোসাইট। তাহলে কি হলো? রক্তের রোগ জীবাণু ধ্বংস হয়ে গেল। প্রথম রোগ জীবাণু ঢুকলো, সেটাকে কে দেখলো? শনাক্ত করলো কে? অ্যান্টিবডি। অ্যান্টিবডি পরে আসলো লিম্ফোসাইট, লিম্ফোসাইট ওকে মেরে ফেললো। লিম্ফোসাইট মেরে ফেলার পর তার বডিটাকে তো শেষ করে দিতে হবে, তখন কি করবে? মনোসাইট। এই জন্য রক্তকণিকার মধ্যে ওই মনোসাইটের আকার মাঝে মধ্যে বেড়ে যায়, ওটা বড় হয়ে যায়, কারণ আরেকজনের মরা দেহ তো কিলে খেয়ে নিয়েছে, তাহলে সাইজটা তো বাড়বে। বুঝতে পারলা? চলে আসো পরেরটা। এই লিম্ফোসাইটকে টি সেল বলা হয়। দেখবা যখন প্রথম করোনা এসেছিল 2020 সালে, তখন বলছিল না যে শরীরের টি সেল বাড়াতে হবে, টি সেলের ক্ষমতা বৃদ্ধি করতে হবে, ভ্যাকসিন তৈরি করতে হবে টি সেলটাকে বাড়ানোর জন্য। এই হচ্ছে সেই টি সেল, এই হচ্ছে টি সেল লিম্ফোসাইট, যে ওই রোগ জীবাণুকে মেরে ফেলবে। যদি এই টি সেল বা এই লিম্ফোসাইটটাকে যদি ঠিকঠাক রাখতে পারি শরীরে, তাহলে কোনো রোগ আমার শরীরে বাসা বাঁধতে পারবে না। বুঝতে পারলা কি পারলা না? বুঝা গেল? যে আরেকটা জিনিস বলে দিই, ওই যে মানুষের এইডস বলে একটা রোগ হয় না, এইডস। যখন মানুষের এইডস রোগ হয়, মনে রাখবা এইডস রোগ হচ্ছে এমন একটা ভয়ঙ্কর জিনিস, এই এইডস রোগ ওই লিম্ফোসাইটটাকে মেরে দেয়। লিম্ফোসাইট যখন আমার শরীরে এইডস রোগ বাসা বাঁধবে,
তখন ওই লিম্ফোসাইটকে এইডস রোগের ভাইরাসটা মেরে দেবে। এবার যে আমার শরীরের মধ্যে রোগ জীবাণুকে ধ্বংস করবে সেই যদি মারা যায় তাহলে কি হবে? রোগ জীবাণু ধ্বংস হবে? হবে না। ওই জন্য এইডসটাকে মারাত্মক একটা রোগ। এইডস যদি কারো হয় সেই লিম্ফোসাইটটাকে ধ্বংস করে, ঠিক আছে? আবার যদি আরেকটা বলেছিলেন না প্লিহা, যেটাকে আমরা কি বলেছিলাম, রক্ত যেখানে কি শেষ হয়। মানুষের সেই মশা কামড়ালে ম্যালেরিয়া রোগ হয় না? ম্যালেরিয়া রোগ প্লিহার মধ্যে হয়। যদি ম্যালেরিয়া রোগ হয় তাহলে প্লিহা ক্ষতিগ্রস্ত হয়। ওই যে রক্ত গিয়ে জমা হবে, এই জমাটা হতে পারে, রক্ত ক্ষতিগ্রস্ত হয়, ঠিক আছে? তাহলে আমাদের শরীরের রোগ জীবাণু ধ্বংসের প্রধানকে লিম্ফোসাইট। আচ্ছা, শ্বেত রক্ত কণিকার মধ্যে লিম্ফোসাইট থাকে, ঠিক আছে? আচ্ছা, তোমরা পরেরটা লাস্ট, এটা হচ্ছে প্লেটলেট। এটাকে অণুচক্রিকা বলি। অণুচক্রিকার নিউক্লিয়াস থাকে না। অণুচক্রিকার আকার আগেরটা ছিল আরবিসি ছিল কি অবতল লেন্স, গোলাকার অবতল লেন্স। মাঝখানটা কেমন হয়? চ্যাপ্টা, সাইডটা বড়। এটা ঠিক উল্টো, এটা হচ্ছে কি উত্তল লেন্স, ঠিক আছে? আচ্ছা, চলো যে পরেরটা। এবার হচ্ছে অণুচক্রিকা, যেটাকে আমরা প্লেটলেট বলি, যার নাম হচ্ছে থ্রম্বোসাইট। এর কোনো নিউক্লিয়াস থাকে না। এটা আকারে কি হয়? উত্তল লেন্সের মতন হয়। আচ্ছা, এর পরিমাণ শরীরের 2 লক্ষের একটু বেশি থাকে, 2 থেকে 2.5 লক্ষ থাকে। আর এর আয়ু হচ্ছে 3 দিন। এর আয়ু থাকে মাত্র 3 দিন, ঠিক আছে? আচ্ছা, এই যে ডেঙ্গু জ্বর হয় না, ডেঙ্গু জ্বর, এই ডেঙ্গু জ্বর হলে এই প্লেটলেটের সংখ্যা 2 লক্ষ থেকে নেমে 40,000, 50,000, 30,000-এ নেমে যায়। আর এটা নেমে গেলে শরীরে কোনো এনার্জি থাকবে, কোনো কাজ করার ইচ্ছেই থাকবে, শরীর নড়বেই না, আমরা হাঁটতে ইচ্ছে করবে, মাথা ঘুরে পড়ে যাওয়া আমাদের অবস্থা। যদি কারো ডেঙ্গু হয়, ডেঙ্গু হলে এই প্লেটলেটের উপর ইফেক্ট করে, প্লেটলেট করে দেয়, বুঝা গেল? আচ্ছা, আর এই যদি প্লেটলেটের ঠিক থাকে, 2 লক্ষের বেশি থাকে আমার প্লেটলেট, তাহলে শরীরের মধ্যে একটা আলাদা এনার্জি থাকে। তুমি সারাদিন কাজ করবা, কোনো ক্লান্তি শরীরের মধ্যে আসবেই না।